নমস্কার, আমি মনোজ রায়। আজকে আবার এসেছি তোমাদের সাহায্য সহযোগিতার জন্য। তো তোমরা নিশ্চয়ই মাধ্যমিকের ইংরেজি, উচ্চ মাধ্যমিকের ইংরাজি এগুলির সম্ভাব্য প্রশ্নাবলীগুলো পেয়েছ GTPL 978 নম্বরে। তো তোমরা এটাকে যতটুকু সম্ভব শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের যারা সহপাঠী আছে ওরাও উপকৃত হবে, এবং তোমরা সাবস্ক্রাইব করলে যে আজকের যে সাজেশান এটার নোটিফিকেশান অটোমেটিক চলে যাবে। তাহলে তোমাদের সুবিধা হবে। আসলে আমরা তো আগেও বলেছি 2006 থেকে এই সাজেশানগুলো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া শুরু করেছিলাম। তো গত বছর পর্যন্ত 2025 পর্যন্ত আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা ইংরেজি দিয়েছিলাম। যদিও মধ্যে একবার যখন একটা সংবাদ মাধ্যমে ছিলাম, আমাদের স্বর্গীয় ধীরাজবাবু ছিলেন এটার এডিটর, তো ওনার অনুরোধে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিও দিয়েছিলাম 12-এর। কিন্তু ওনাকে বলেছিলাম যে স্যার পরে তো সমস্যা হয়ে যাবে, আপনি যে অনুরোধ করছেন। বলছে যে কী করব, ছাত্রছাত্রীরা ফোন করে করে বলছে যে আমাদের এটা দিন, আমাদেরটা দিন। তো আমি বললাম তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দিলে হিস্ট্রি, জিওগ্রাফি, সাইকোলজি, এমন আরও অনেক সাবজেক্ট আছে আর্টসে, তো ওদেরও তো দিতে হবে। বললো যে আচ্ছা ঠিক আছে আপাতত দিন। তারপর তো দেওয়ার পরে যে এমন হচ্ছে যে নাম্বারকে স্টপ করে রাখতে হয়েছে, ছাত্রছাত্রীদের অনুরোধ আমরা করতে পারিনি। তার জন্য আমরা এইবার থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ইংরেজি দিচ্ছি, বাংলাটা দিচ্ছি না। কেন? বাংলার প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণটা একটু তুলনামূলক কম, কারণ একটু সহজ বিষয় এটা। আর মাধ্যমিকের বেলায় বাংলা এবং সমাজবিদ্যা এইটাও এই বছর থেকে দেওয়া বন্ধ করেছি, কেননা তাদের ছাত্রছাত্রীদের কাছে এটা খুবই সহজ, যতটুকু আমার অভিজ্ঞতায় মনে হলো। ওদের আগ্রহ বেশি থাকে ইংরেজি, বিজ্ঞান এবং অঙ্কের প্রতি। তো ইংরাজি তো দেওয়া হয়ে গেছে, বিজ্ঞানও শেষের পথে, পদার্থবিদ্যাও শেষ হয়ে গেছে, রসায়নবিদ্যার কম একটু আছে, আজকে দিয়ে দেব। তারপর জীববিদ্যা, তারপর থাকছে মাধ্যমিকের অঙ্ক, যেটার জন্য তোমাদের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। তো আমি আশা করব তোমরা এই ইউটিউবে এগুলো পাবে, এবং তোমরা তোমাদের সহপাঠীদের জন্য শেয়ার করবে যাতে ওরা উপকৃত হয়। এটা সাবস্ক্রাইব করলে তোমরা অটোমেটিক্যালি নোটিফিকেশান, ইউটিউবে আপলোড করলেই নোটিফিকেশান পেয়ে যাবে। এবং আবার বলছি, প্রথমে এইগুলোকে দেখবে কোনগুলো তোমাদের শেখা আছে। যারা পড়াশোনা করেছো, কেননা পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তা দেখবে যে অন্তত 90% তোমাদের শেখা হয়ে গেছে, মাত্র 10% তোমাদের নতুন করে শিখতে হবে, হয়তো বা আরও কম। সে যাই হোক, গতকালকে আমরা অম্ল, ক্ষারক ও লবণ এতটুকু পর্যন্ত আমরা সম্ভাব্য প্রশ্নাবলী দিয়েছিলাম। আজকে আমরা শুরু করছি ধাতু ও অধাতু, রসায়নবিদ্যার ধাতু ও অধাতু চ্যাপ্টার থেকে। তো অন্যগুলোর মতোই এটার মধ্যে থাকবে প্রশ্নমান থাকবে মাত্র 6 নম্বর। 6 নম্বরের মধ্যে তোমার একের মানের থাকবে 2টা, একটা থাকবে MCQ, একটা থাকবে VSA। তাহলে তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ, তাহলে লেখা শুরু করো। আমি যতটুকু সম্ভব আস্তে আস্তে বলার চেষ্টা করছি যাতে তোমাদের লিখতে অসুবিধা না হয়। তবে যাদের হাতের লেখার স্পিড আছে তাদের তেমন সমস্যা হবে না। যাদের হাতের লেখার স্পিডটা একটু কম তাদের জন্য একটু সমস্যা হলে সমস্যা নেই, ইউটিউব থেকে পজ দিয়ে 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 লিখতে পারবে তোমরা, কোনো সমস্যা হবে না। প্রথম প্রশ্ন হচ্ছে, শক্ত অধাতব পদার্থটি হলো ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন এবং অক্সিজেন। 4টে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। তারপরের প্রশ্ন, একটি অধাতু যাকে ছুরি দিয়ে কাটা যায় তার নাম কি? এখানে 4টে অপশান দেওয়া আছে, প্লাটিনাম, সোডিয়াম, কপার এবং অ্যালুমিনিয়াম। এরপরের প্রশ্ন, নিচের কোন মৌলটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড গঠন করে? অপশানগুলো হলো ক্লোরিন, সালফার, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। তারপরের প্রশ্ন, নিচের কোন জোটটি প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত করবে? এখানেও 4টে অপশান দেওয়া আছে,
NaCl দ্রবণ এবং কপার ধাতু। তারপরে MgCl2 দ্রবণ এবং অ্যালুমিনিয়াম ধাতু। এরপরটা FeSO4 দ্রবণ এবং সিলভার ধাতু। তারপরে AgNO3 দ্রবণ এবং কপার ধাতু। তারপরের প্রশ্ন, সর্বাধিক নমনীয় ধাতু। অপশানগুলি হলো সোনা, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম এবং সোডিয়াম। তারপরের প্রশ্ন, ঘরের তাপমাত্রায় তরল ধাতুটি হলো সোডিয়াম, গ্যালিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটেনিয়াম। তারপরের প্রশ্ন, নিচের কোন ধাতু সংকটটি এরোপ্লেনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়? ডুরালুমিন, ব্রাশ, গান মেটাল, বেল মেটাল। তারপরের প্রশ্ন, বিগালক ব্যবহার করে দূর করা যায় ক্ষারীয় অশুদ্ধি, আম্লিক অশুদ্ধি, সব ধরনের অশুদ্ধি, আম্লিক এবং ক্ষারীয় উভয় ধরনের অশুদ্ধি। তারপরের প্রশ্ন, ধাতুর সক্রিয়তার সঠিক ক্রমটি হল সোডিয়াম ইজ গ্রেটার দেন পটাশিয়াম, গ্রেটার দেন ক্যালসিয়াম, গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। তারপরের অপশান, পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম, গ্রেটার দেন ক্যালসিয়াম, গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। তারপরের অপশান, ক্যালসিয়াম গ্রেটার দেন পটাশিয়াম, গ্রেটার দেন সোডিয়াম, গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। তারপরের প্রশ্ন মিন্স অপশান সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, গ্রেটার দেন পটাশিয়াম, গ্রেটার দেন ক্যালসিয়াম। কোন উত্তরটি সঠিক? তারপরের প্রশ্ন, নিচের আকরিকগুলির মধ্যে অক্সাইড আকরিক হলো বক্সাইট, কিউপ্রাইট, ম্যাহাটাইট, সবগুলি। তারপরের প্রশ্ন, জার্মান সিলভার ধাতু সংকরে সিলভারের শতকরা পরিমাণ হচ্ছে 60%, 20%, 40%, কোনোটাই নয়। তারপরের প্রশ্ন, একটি মৌল X অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে X2O7 গঠন করে, যা একটি আম্লিক অক্সাইড। X মৌলটি ধাতু না অধাতু? তারপরের প্রশ্ন, তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু কোনটি? এরপরের প্রশ্ন, একটি অধাতুর নাম করো যা তড়িতের সুপরিবাহী। তারপরের প্রশ্ন, তাপের কুপরিবাহী একটি ধাতুর নাম লিখো। এরপরের প্রশ্ন, একটি মুদ্রা ধাতুর নাম লিখো। এরপরের প্রশ্ন, একটি তরল অধাতুর নাম লিখো। এরপরের প্রশ্ন, একটি ধাতুর নাম লিখো যা ঠান্ডা এবং গরম কোনো ধরনের জলের সঙ্গে বিক্রিয়া করে না। তারপরের প্রশ্ন, ধাতু তার কোন ধর্মের জন্য শব্দ উৎপন্ন করে? তারপরের প্রশ্ন, কোন ধর্মের জন্য অধাতু ভঙ্গুর হয়? তারপরের প্রশ্ন, দস্ত লেপনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? তারপরের প্রশ্ন, জলের চেয়ে হালকা একটি ধাতুর নাম চিত্রসহ লিখো। তারপরের প্রশ্ন, একটি করে ধাতু সংকর এবং পারদ সংকর বা অ্যামালগামের উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ কাকে বলে? তারপরের প্রশ্ন, অক্সাইড যৌগ থেকে ধাতু পাওয়ার জন্য কোন রাসায়নিক পদ্ধতিটি ব্যবহার করা হয়? তারপরের প্রশ্ন, ধাতুর সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়া তাপ উৎপাদন না তাপ শোষণ বিক্রিয়া তা লিখো। এরপরের প্রশ্ন, কোন ধাতুটি ব্রাশ এবং ব্রোঞ্জ উভয় ধাতু সংকরেই বর্তমান? তারপরের প্রশ্ন, ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা কত? তো 6 নম্বরের মধ্যে 2 নাম্বার গেল MCQ এবং VS-এ। তো এখন হচ্ছে একটি আনসার করতে হবে, এটার মান থাকবে 4। তো এটার মধ্যে আমরা মাত্র 3টা প্রশ্ন দিয়েছি, মাত্র 3টা প্রশ্ন। আশা করি 3টা প্রশ্ন থেকেই তোমাদের কমন পড়বে। প্রথম প্রশ্নটা হচ্ছে, ধাতু এবং অধাতুর মধ্যে 2টি পার্থক্য লিখো। তারপরে মরিচা কি? মরিচার সংকেত লিখো। মরিচা কিভাবে নিবারণ করা যায়? লঘু খনিজ অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে এমন 2টি ধাতুর নাম লিখো। তারপরে লঘু খনিজ অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে না এমন 2টি ধাতুর নাম লিখো। তারপরের প্রশ্ন, সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় কেন?
তো আমি আগেও বলেছি, আবারও বলছি, প্রশ্নমান 4 মানে কিন্তু এইটা না যে একটা প্রশ্ন থাকবে এখানে 4 নাম্বার থাকবে। এটা 1+1+2 হতে পারে, 2+1+1 হতে পারে। হ্যাঁ, তাই তোমার এগুলিও কিন্তু MCQ VS-এর পর্যায়ে আসলে পড়ে। হ্যাঁ, এগুলো মিলিয়ে 4 নাম্বার করা হয়েছে, এভাবে আসতে পারে। তারপরে 2 নম্বর, নিম্নলিখিত যৌগগুলির ইলেকট্রন ডট গঠন লিখো। প্রথমটা হচ্ছে NaCl, তারপরে MgCl2, তারপরে MgO, তারপরে N2, তারপরে Na2O। তারপরের প্রশ্ন, সালফাইড আকরিকের তৈল ভাষণ প্রণালী করা হয় কেন? এরপরের প্রশ্ন, গয়না তৈরি করার জন্য প্লাটিনাম, গোল্ড এবং সিলভার ব্যবহার করা হয় কেন? এরপরের প্রশ্ন, অক্সিজেনের সাথে অধাতু যুক্ত হলে কোন ধরনের অক্সাইড উৎপন্ন হয়? তারপরের প্রশ্ন, সক্রিয়তার ঊর্ধ্বক্রমে সাজাও। Zn, Au, Ca, Fe, এই 4টা তোমাকে উল্টোপাল্টা আছে, এগুলো সক্রিয়তা বুঝে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাতে হবে। তারপরে শেষ প্রশ্ন, তাপজারণ ও ভস্মীকরণের মধ্যে 2টি পার্থক্য লিখো। তারপরে ধাতু সংকর ও পারদ সংকরের মধ্যে পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন, কার্বনেট ও সালফাইড আকরিকে অক্সাইডে রূপান্তরিত করে ধাতু নিষ্কাশন করা হয় কেন? শেষ প্রশ্ন, ধাতুকল্প কি, উদাহরণ দাও। হ্যাঁ, তাহলে আমাদের ধাতু অধাতু শেষ হলো। এখন হচ্ছে কার্বন ও এর যৌগসমূহ। হ্যাঁ, তো এটার মধ্যে থাকবে মোট 8 নাম্বার থাকবে। তো প্রশ্নমান একের থাকবে 2টা, ওই আগের মতোই, MCQ একটা, VS একটা। তো MCQগুলি দেখো, কার্বনের নিয়তাকার রূপভেদটি হলো গ্রাফাইট, হিরক, ফ্লোরিন, সব কয়টি। তারপর 4 কার্বন পরমাণু বিশিষ্ট বিউটানেন যৌগটির কার্যকরী মূলকটি হলো কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। তারপরে জৈব যৌগে যে ধরনের বন্ধন পাওয়া যায় তা হলো সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন, ধাতব বন্ধন, অসমযোজী বন্ধন। তারপরের প্রশ্ন, ভূপৃষ্ঠে খনিজ রূপে উপস্থিত কার্বনের শতকরা পরিমাণ হলো 0.03, 0.02, 0.04 এবং 0.01। তো এই 4টা অপশান থেকে কোন অপশানটা সঠিক ওইটা তোমাকে লিখতে হবে। তারপরের প্রশ্ন, কার্বনের যে ধর্মের জন্য অসংখ্য জৈব যৌগ গঠিত হয় তা হলো ক্যাটিনেশন, সমাংসতা, সমগণীয় শ্রেণী গঠন এবং সব কয়টি। পরীক্ষাগারে সর্বপ্রথম উৎপন্ন জৈব যৌগটি হল অ্যামোনিয়াম সায়ানেট, ইউরিয়া, অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল। তারপরের প্রশ্ন, ইথানোয়িক অ্যাসিডের কার্যকরী মলকটি হল -OH, -COOH, -CHO, -CH2O। তারপরের প্রশ্ন, মিথেন সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে যে যৌগটি উৎপন্ন হয় তা হল মিথাইল ক্লোরাইড, CFC, ইথাইল ক্লোরাইড, মিথাইল অ্যালকোহল। তারপরের প্রশ্ন, তোমার এটা তো আমি আগেও বলেছি যে ব্ল্যাকবোর্ডের সমস্যা, তাই এটা মুখে বলছি, একটু আইডিয়া করে লিখতে হবে। CH3 হাইফেন দিয়ে CH হাইফেন দিয়ে CH2 হাইফেন COOH যৌগটির IUPAC নামকরণটি হল 2-হাইড্রোক্সি প্রোপায়োনিক অ্যাসিড, কার্বক্সি 2-প্রোপানল, 3-হাইড্রোক্সি প্রোপায়োনিক অ্যাসিড, 3-হাইড্রোক্সি বিউটানোয়িক অ্যাসিড। তারপরের প্রশ্ন, ভিনিগারে উপস্থিত অ্যাসিটিক অ্যাসিডের শতকরা পরিমাণ 10 থেকে 20%, 20 থেকে 25%, 5 থেকে 8% এবং 50 থেকে 60%। তারপরের প্রশ্ন, সাবান ও ডিটারজেন্টের মধ্যে বায়োডিগ্রেডেবল যৌগটি হলো সাবান, ডিটারজেন্ট, উভয় যৌগ দুটি। আরেকটা হচ্ছে কোনোটিই নয়। সাবানের সংকেতটি হলো C17H35CHO বা
C17H35 COOH, C17H35 COONA অথবা C17H35 CH2ONA কোনটি হবে? সরলতম হাইড্রোকার্বনটি হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তারপরের প্রশ্ন, ফুলারিন কি? এরপরের প্রশ্ন, একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, বনস্পতি তেলের হাইড্রোজেনেশন বিক্রিয়ায় সাধারণত কোন অনুঘটক ব্যবহার করা হয়? এরপরের প্রশ্ন, অ্যাসিটিলিনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? তারপরে হচ্ছে গঠন সংকেত লিখো। বিউটানোন, হেক্সানেল, 2-ক্লোরোবিউটেন। তারপরে হচ্ছে IUPAC নাম লিখো। CH3 হাইফেন দিয়ে CH2 হাইফেন দিয়ে Br। তারপরের প্রশ্ন হচ্ছে H-C উপরে H নিচে H, তারপর ডান দিকে C = O হাইফেন দিয়ে H। তারপরের প্রশ্ন CH3-CH নিচে হচ্ছে Cl হাইফেন দিয়ে CH2 হাইফেন দিয়ে COOH। তারপরের প্রশ্ন H-C উপরে = O ডান দিকে H। এগুলো একটু কষ্ট করে বুঝে লিখতে হবে তোমাকে। আসলে তো তোমরা লিখতে গেলে বুঝে যাবে, কারণ তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছ, কারণ জানো IUPAC নাম লিখো, এগুলো অবশ্যই থাকবে পরীক্ষাতে। তারপরের প্রশ্ন, কার্যকরী মূলকের সংকেত লিখো। নির্জল অ্যালকোহলে উপস্থিত অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড ভিনিগারে উপস্থিত এটা কি হবে? তারপরে অ্যালকাইন যৌগটির সাধারণ সংকেতটি লিখো। এরপরের প্রশ্ন, দুইটি বায়ু দূষক গ্যাসের নাম লিখো। এরপরের প্রশ্ন, একটি অ্যারোমেটিক যৌগের উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সংকেত ও গঠন সংকেত লিখো। তারপরের প্রশ্ন, অ্যালকিন যৌগের সাধারণ সংকেত লিখো। তারপরের প্রশ্ন, অ্যালকেনের সাধারণ সংকেতটি লিখো। তারপরের প্রশ্ন হচ্ছে 2-এর মান একটা আনসার করতে হবে। আমরা 8টা প্রশ্ন দিয়েছি। প্রথমটা হচ্ছে কেটিনেশন কি? একটি বদ্ধ শৃঙ্খল যৌগের উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, কার্বন মৌল C4+ ক্যাটায়ন C4- অ্যানায়ন গঠন করে না কেন? তারপরে সমগণীয় শ্রেণী কাকে বলে? সমগণ কাকে বলে? তারপরের প্রশ্ন, ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে ভৌত ধর্মের ভিত্তিতে 2টি পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন, সাবান ও ডিটারজেন্টের মধ্যে 2টি পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন, ভিনিগার কি? ইলেকট্রন ডট গঠন লিখো। CO2 CH4 এবং C2H4। তারপরের প্রশ্ন, প্রাইমারি অ্যালকোহলের জারণ বিক্রিয়ায় কি ঘটে? সমীকরণ সহ লিখো। শেষ প্রশ্ন, হাইড্রোজেনেশন বিক্রিয়া কি? এর একটি প্রয়োগ লিখো। তারপরে হচ্ছে প্রশ্নমান 4। প্রথমে গেল 2, তারপরে 4 হলো 6, এখন হচ্ছে 4-এর তাহলে থাকছে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে 4টি পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত হাইড্রোকার্বনগুলির মধ্যে কোনগুলি সংযোজন বিক্রিয়া সংগঠিত করবে? C2H6, C2H2, C3H6, CH4। তারপরের প্রশ্ন, সমাবয়বতা বলতে কি বুঝো? উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, পেন্টেনের গঠনগত সমবায়বগুলি অঙ্কন করো। তারপরের প্রশ্ন, পরিবর্তন করো। ইথিন থেকে ইথেন, ইথানল থেকে ইথেন। 2 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে 2টি পার্থক্য লিখো। এরপরে জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থটির নাম লিখো এবং বিক্রিয়ার সমীকরণ দাও। তারপরের প্রশ্ন, ইথেন এবং ইথিনের মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য লিখো। তারপরের প্রশ্ন, প্রমাণ করো ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপরের প্রশ্ন, IUPAC পদ্ধতিতে নাম লিখো। CH3-CH = CH-CH3। তারপরের প্রশ্ন, CH3-CH নিচে হচ্ছে OH-CH3। তারপরে CH3-C উপরে হাইফেন দিয়ে OH নিচে হাইফেন দিয়ে CH3, ডান দিকে হাইফেন দিয়ে CH3, ডান দিকে হাইফেন দিয়ে CH3। তারপরের প্রশ্ন, CH3-CH2
হাইফেন দিয়ে সিএইচ, উপরে হচ্ছে সিএল, আর ডান দিকে হচ্ছে সিএইচও। তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, সংযোজন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপরে কার্বনের বহুমুখী চরিত্রের প্রধান কারণগুলো কি কি। তারপরে সমগণীয় শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লিখো। তারপরে মিথেনকে পর্যাপ্ত বায়ুতে দহন করলে কি ঘটে সমীকরণ সহ লিখো। তারপরে আইইউপিএসসি পদ্ধতিতে যৌগগুলির নাম লিখো। প্রথমটা হচ্ছে CH3-C, তারপরে 3টা হাইফেন দেবে, বা এইভাবে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে, ইকুয়াল দিয়ে ইকুয়ালের উপর একটা হাইফেন দেবে, C-CH2-CH3। তারপরটা হচ্ছে CH3-C, উপরে হচ্ছে ইকুয়াল দিয়েও -CH2, ডান দিকে -CH2, ডান দিকে -CH3। তারপরে CH2 = C, নিচে হচ্ছে হাইফেন দিয়ে Br, হাইফেন দিয়ে CH2, হাইফেন দিয়ে CH3। এইভাবে বলতে হচ্ছে, কারণ ব্ল্যাকবোর্ডে লেখা যাচ্ছে না, তাই তোমরা একটু কষ্ট করে এইভাবে লিখে নেবে। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে সংযোজন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপরে কার্বনের বহুমুখী চরিত্রের প্রধান কারণগুলো কি কি। এরপর হচ্ছে সমগণীয় শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লিখো। তারপরের প্রশ্ন, মিথেনকে পর্যাপ্ত বায়ুতে দহন করলে কি ঘটে সমীকরণ সহ লিখো। তারপরে হচ্ছে 4 নম্বর, সাবানীভবন বলতে কি বুঝো, বিক্রিয়ার সমীকরণ দাও। পরিষ্কারক হিসাবে সাবান ও ডিটারজেন্টের মধ্যে কোনটি অধিক উপযোগী এবং কেন। তারপরের প্রশ্ন, লাল ও নীল লিটমাস কাগজ দিয়ে সাবানের পরীক্ষা করলে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে। তারপরের প্রশ্ন, রেকটিফায়েড স্পিরিট কি, মেথিলেটেড স্পিরিট কাকে বলে। তাহলে আমাদের পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া শেষ হলো। তবে যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট, মনে রাখবে বিভাগ কতে পদার্থবিদ্যা 2 মানের 3টি আনসার করতে হবে 6 নম্বর, বিভাগ কতে রসায়নবিদ্যার 2 মানের 3টি প্রশ্ন আনসার করতে হবে 6 নম্বর। এইভাবে মোট 12 নম্বর থাকবে। হ্যাঁ, এবং এই 12 নম্বর তুমি এই যে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে 1 এবং 2 মানের প্রশ্ন দেওয়া হয়েছে, ওইখান থেকেই তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা এখন আরম্ভ করছি জীববিদ্যা। পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা দেওয়া শেষ হলো, এখন আমরা শুরু করছি জীববিদ্যা। তো পদার্থবিদ্যা 25 নম্বর ছিল মোট, তেমনি রসায়নবিদ্যা তো 25 নম্বর ছিল। হ্যাঁ, তো মোট হচ্ছে বিজ্ঞানে 80, আগে ছিল কি প্রাকৃতিক বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান 100 ছিল, তো সেইটাই এখন বিজ্ঞানে পরিণত হয়েছে। এটার মধ্যে পদার্থবিদ্যা থাকছে 25, রসায়নবিদ্যা 25, জীববিদ্যা 30, মোট 80 নম্বরের পরীক্ষা হয় বিজ্ঞান, লিখিত পরীক্ষা। তাহলে প্রথমটা হচ্ছে জীবন প্রক্রিয়া সমূহ, এটার মধ্যে থাকবে 10 নম্বর। জীবন প্রক্রিয়া সমূহ 10 নম্বরের মধ্যে প্রশ্নমান 1-এর আনসার করতে হবে তোমাকে, 3টি আনসার করতে হবে, অর্থাৎ মোট 3 নাম্বার। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ফ্যাট পরিপাককারী উৎসেচকটি হলো ট্রিপসিন, অ্যামাইলেজ, টায়ালিন, লাইপেজ। তারপরের প্রশ্ন, স্বভোজী পুষ্টি পদ্ধতির জন্য প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড ও জল, এরপরে ক্লোরোফিল, তারপরে সূর্যালোক, তারপরে হচ্ছে উল্লিখিত সব কয়টি। তারপরের প্রশ্ন, উদ্ভিদের জাইলেম যে কাজের জন্য দায়ী সেটি হলো খাদ্যের পরিবহন, জলের পরিবহন, অ্যামাইনো অ্যাসিডের পরিবহন এবং অক্সিজেনের পরিবহন। তারপরের প্রশ্ন, পরিপাক শেষে প্রোটিন জাতীয় খাদ্য কিসে রূপান্তরিত হয়, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তারপরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় সংগঠিত হয়, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। তারপরের প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক রক্তচাপের পরিমাণ কত, 140/90, 120/80, 140/80, 130/90। হ্যাঁ, তো যেটা সঠিক এটা তোমাদের লিখতে হবে। তারপরের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে বৃক্কগুলি যে তন্ত্রের অংশ, সেই তন্ত্রটি হলো পুষ্টি, শ্বসন, রেচন, পরিবহন। তারপরের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়, বাম অলিন্দে, ডান অনিন্দে
বাম নিলয়ে বা ডান নিলয়ে, যেটা সঠিক সেটাকে লিখতে হবে। তারপরের প্রশ্ন, পৌষ্টিক নালীর যে অংশে খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয় সেটা হলো মুখবিবর, ক্ষুদ্রান্ত, পাকস্থলী, গলবিল। তারপরের প্রশ্ন, পরিপাক নালীর যে অংশে যকৃৎ নিঃসৃত পিত্তরস গৃহীত হয়, গলবিল, খাদ্যনালী, ক্ষুদ্রান্ত কিংবা বৃহদন্ত্র। এই চারটার মধ্যে যেটা সঠিক এটা তোমাকে লিখতে হবে। তারপর পাকস্থলীকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্রিয়া থেকে রক্ষা করে যে উপাদান সেটি হলো পাচক রস, শ্লেষ্মা, লসিকা এবং লালারস। তারপরের প্রশ্ন, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের প্রধান উৎস হল কার্বন ডাইঅক্সাইড, কার্বোহাইড্রেট, জল, উল্লিখিত সবগুলি। তারপরের প্রশ্ন, পাতার যে কলায় শালক সংশ্লেষ সংগঠিত হয় সেটি হলো মেসোফিল কলা, জাইলেম কলা, ফ্লোয়েম কলা, প্যারেনকাইমা কলা। তারপরের প্রশ্ন, ক্লোরোফিল গঠনে প্রয়োজনীয় মৌলটি হলো আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়োডিন। তারপরের প্রশ্ন, একটি মিথজীবী উদ্ভিদের উদাহরণ হলো স্বর্ণলতা, ব্যাঙের ছাতা, সূর্য শিশির, লাইকেন। তারপরের প্রশ্ন, কোন প্রক্রিয়াটি উদ্ভিদের রেচন কৌশল নয়? বাষ্পমোচন, তরুক্ষীর নিঃসরণ, বাকলমোচন, পত্রমোচন। তারপরের প্রশ্ন, ক্ষুদ্রান্তের অন্তঃপ্রকারে উপস্থিত আঙ্গুলের ন্যায় প্রবর্ধকগুলিকে বলে ভিলাই, প্লরা, কুফার কোষ, ব্রুনার গ্রন্থি। তারপরের প্রশ্ন, কোন রোগে মূত্রে বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পায়? যক্ষা, নেফ্রাইটিস, জন্ডিস, আলসার। তারপরের প্রশ্ন, গ্লোমেরুলাসে কার্যকরী পরিস্রাবন চাপের প্রভাবে দৈনিক কতটা পরিশ্রুত তরল উৎপন্ন হয়? 5 লিটার, 170 লিটার, 50 লিটার, 100 লিটার। তারপরে হচ্ছে মানুষের পৌষ্টিক নালীতে যে খাদ্য উপাদান পাচিত হয় না সেটা হচ্ছে ডেক্সট্রিন, গ্লাইকোজেন, ফসফোপ্রোটিন, সেলুলোজ। তারপরের প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থ কোনটি? তারপরের প্রশ্ন, অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচকটির নাম কি? তারপরে এটা তো সহজ, তোমরা সবাই জানো, সমীকরণটি সম্পূর্ণ করো। 6CO2 + 12H2O, এরও দিয়ে উপরে সূর্যালোক, নিচে ক্লোরোফিল, হ্যাঁ, তারপরে ড্যাশ +6O2 + 6H2O, তো শূন্যস্থানটি পূরণ করতে হবে। তারপরে হচ্ছে প্রশ্নটা, গ্লাইকোলিসিস কাকে বলে? তারপরের প্রশ্ন, এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন? তারপরের প্রশ্ন, লিপিড বা ফ্যাট পরিপাকের ফলে কি তৈরি হয়? তারপরের প্রশ্ন, শ্বেতসারের উপস্থিতিতে আয়োডিন কি বর্ণ ধারণ করে? তারপরের প্রশ্ন, দেহের কর্তিত স্থানের রক্তক্ষরণ বন্ধ হতে সাহায্য করে কোন রক্ত কণিকা? তারপরের প্রশ্ন, কোন সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত? পরের প্রশ্ন, কোন রক্তবাহে কপাটিকা থাকে? তো আজকে সময় শেষ হয়ে এসেছে, তো আজকে তোমার জীবন বিজ্ঞানের এখানে শেষ করলাম। তারপর আবার কাল আসছি একই সময়ে, তোমরা খাতা কলম নিয়ে তৈরি থাকবে। সন্ধ্যা 7টায় একেবি টিভির 978 নম্বর চ্যানেল GTPL-এর, ওইটার মধ্যে তোমরা সম্ভাব্য প্রশ্নাবলীগুলি পাবে তোমরা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবে। নমস্কার।